হঠাৎ একটি শিশুর নীরব পিতায়, তারপর নিজের মাকে ঘিরেই গড়ে ওঠার রহস্যের বেড়াজাল, যেন এক সাইকোলজিক্যাল মিস্ট্রি। নিজ সন্তানের মৃত্যুতে স্বয়ং মাকেই যখন দায়ী করা হয়, তখন হয়তো আমাদের অবচেতন মন তা সহজেই বিশ্বাস করতে চায় না। কিন্তু সত্যতা কি কেবল সন্দেহের পারদে মাপা যায়, নাকি যুক্তিনিষ্ঠ প্রমাণ থাকতে হয়? 2008 সালের এক গ্রীষ্মে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর বাড়ি থেকে মাত্র 2 বছর বয়সী কেইলি অ্যান্থনি নামক এক নিষ্পাপ শিশু হঠাৎ নিখোঁজ হয়। চারদিকে হন্য হয়ে খুঁজেও তার কোনো হদিস মেলে না। আলোচনা সমালোচনার দোলা চলে। এর কয়েক মাস পর একটা লন্ড্রি ব্যাগে তার কঙ্কাল উদ্ধার করা হয় তারই বাড়ির ঠিক পাশে এক ঝুপড়ি থেকে। সন্দেহভাজন হিসেবে এই মামলায় তার গর্ভধারিণী মা সকেসি অ্যান্থনিকে অভিযুক্ত করা হয় এবং দীর্ঘ প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণের পর 2011 সালে জুরি তাকে হত্যা মামলা থেকে খালাস দেন। এই বিতর্কিত রায়কে ঘিরে দেশ জুড়ে গড়ে ওঠে তীব্র উত্তেজনা। তাহলে কি সত্যিই নিজ সন্তানের হত্যাকারী ছিলেন স্বয়ং সকেসি অ্যান্থনি? তবে এমন আলোচিত হত্যাকাণ্ডের ভেতরে রহস্য জানার আগে আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আর নিয়মিত এমন অজানা ঘটনার চমকপ্রদ ভিডিওগুলো দেখতে সাথেই থাকুন। ফ্লোরিডার অরল্যান্ডো শহরের এক নিরিবিলি পরিবেশে কেসি মেরি অ্যান্থনি, তার বাবা মা আর ছোট্ট বাচ্চা কেইলি মেরি অ্যান্থনি সহ বসবাস করতেন। কেসি তখনও তরুণী। তার ছোট মেয়ে কেইলি মেরি অ্যান্থনি ছিল মাত্র 2 বছর বয়সে। কেসির পিতামাতা জর্জ ও সিন্ডি অ্যান্থনি, যারা কেইলির নিয়মিত দেখাশোনা করতেন এবং সব ধরনের খোঁজ খবর রাখতেন। তাই বলা যায় কেসি একরকম নির্ভর জীবনযাপন করতেন। 2008 সালের 16 জুন প্রচলিত রেকর্ড অনুযায়ী কেইলিকে নিজ বাড়িতে দেখা গিয়েছিল শেষবারের মতো। এদিন গ্রীষ্মের সকালে কেসি কেইলিকে কোলে করে তার বাড়ি থেকে ঘুরতে বের হন। পরে কেইলিকে ছাড়াই বাড়ি ফিরেন এবং কারণ হিসেবে বলেন সে কেইলিকে কিছুদিনের জন্য ন্যানি ফার্নান্দেজের কাছে রেখে এসেছেন। এরপর অনেকদিন যাবৎ নানান অজুহাতে কেসি তার বাড়িতে সময় পার করছিলেন। বিষয়টা নিয়ে কেইলির নানি সিন্ডি একটু চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আশ্চর্যের বিষয়, এ সময় কেসি তার নিজ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন না থেকে পার্টি করে বেড়াচ্ছিলেন, ট্যাটু করাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে ছবি তুলছিলেন। অথচ তার মেয়ে তখনও নিখোঁজ, অর্থাৎ তার আচরণ ছিল তখনও বিপরীতমুখী। এ সময় উদ্বিগ্ন স্যান্ডি প্রায় 1 মাস পরে 2008 সালের 15 জুলাই তার নাতনি কেইলির অনুপস্থিতির জন্য 911-এ কল করে জানায় যে তিনি নিজের নাতনিকে প্রায় 1 মাস হলো কাছে পাননি এবং কোথাও খোঁজ মিলছে না। আর এটাও জানান যে তার বাড়ির গাড়ি থেকে মরা পচা কিছু একটা গন্ধ বের হচ্ছে, যা আমাদের মনে এরকম খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। এমন অভিযোগের পরদিনই 16 জুলাই পুলিশ ঘটনাস্থলে আসেন এবং স্যান্ডির কাছ থেকে বিস্তারিত শুনে কেসিকে জিজ্ঞাসাবাদ করেন। কেসির কথাবার্তা অসংলগ্ন হয় পুলিশ বিষয়টা আমলে নেয় এবং সন্দেহভাজনভাবে কেসিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে শিশু অবহেলা, মিথ্যা তথ্য প্রদান এবং তদন্ত ব্যাহত করার অভিযোগ আনেন। এরপর পরবর্তী ধাপে পুলিশ ও ফরেনসিক টিম কেসির গাড়ির ট্যাঙ্ক পরীক্ষা করেন। সেখানে পাওয়া কিছু উপাত্ত ঘেটে মানবদেহের পচনজনিত রাসায়নিক পদার্থ থাকার প্রমাণ মেলে। এদিকে কেসি বাড়িতে থাকার সময় ভিন্ন ভিন্ন যে কারণগুলো দেখাতেন, যেমন কখনো কর্মস্থলে থাকার কথা বা কখনো মেয়ে বন্ধুর সাথে থাকার কথা, সেগুলো সবই মিথ্যা প্রমাণিত হয়। এর প্রায় কয়েক মাস পর 2008 সালের 11 ডিসেম্বর একজন মিটার রিডার স্যান্ডির বাড়ির বড় খোলা বাগানে একটি কাগজের ব্যাগে থাকা কঙ্কাল খুঁজে পান। পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে তা কেইলির মৃতদেহ হিসেবে শনাক্ত করা হয়। উল্লেখ করা দরকার, এই সময়কালে কেসি নানা ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছিলেন। যেমন তিনি কখনো বলেন কেইলিকে ন্যানির কাছে রেখেছেন, কখনো বলেন তার অজান্তেই কেইলি নিজে থেকেই হারিয়েছে। তদন্তের সময় এই ভিন্ন ভিন্ন বিবৃতিগুলো বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলে এবং সন্দেহের সৃষ্টি করে। তবে প্রাথমিক তদন্ত ও প্রমাণের ভিত্তিতে যে জিনিসগুলো গুরুত্ব পেয়েছিল তার মধ্যে অন্যতম ছিল নাম্বার 1, কেইলির কঙ্কালের ডাকপেটের বাকি অংশ পাওয়া, যেটিকে প্রসিকিউশন প্রায়শই মার্ডার রিলেটেড হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন। ফরেনসিক বিশেষজ্ঞরা যেটিকে হোমোসাইড বা আনডিটারমাইন্ড মিনস বা অজানা কারণে হত্যা বলে অবহিত করেন। নাম্বার 2, কেসি ও পরিবারের গাড়ির কাছাকাছি পুলিশ কুকুরদের দ্বারা
ডিকেভার সংকেত পাওয়া গেছে বলে প্রতিবেদিত ছিল, আর একই সঙ্গে কেসির গাড়ির ভেতরের ট্রাঙ্কে দুর্গন্ধ এবং তারপর কিছু আলামত পাওয়া গিয়েছিল বলে জানানো হয়। নাম্বার 3, প্রসিকিউশনের মূল বক্তব্যে আদালতে যুক্তি দিয়েছিলেন যে কেসি নিজেই তার মেয়েকে হত্যা করেছেন। তারা আরও বলেছিলেন কেসির নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও পার্টি লাইফ বজায় রাখতে কেইলিকে হত্যার পরিকল্পনা করেছিলেন আরও আগে থেকেই। প্রসিকিউশনের মূল উপস্থাপনায় ছিল ক্লোরোফর্মের উপস্থিতি এবং ইন্টারনেটের সার্চ হিস্ট্রি, অর্থাৎ সে এ বিষয়ে অনলাইনে বিস্তারিত ঘাটাঘাটি করেছিলেন। আর এই ধারণা জোরদার করেছিলেন কেসি ইচ্ছাকৃত বিষক্রিয়ার মাধ্যমে কেইলিকে অজ্ঞান করেছিলেন। পরে এটিকে সফটওয়্যার সংক্রান্ত ত্রুটি নিয়ে একটা বিতর্ক ওঠে যা আনজাস্টিফাইড। তবে প্রথম মুহূর্তে প্রচারিত তথ্য বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলে। নাম্বার 4, প্রসিকিউশন হাতে নমুনা হিসেবে পাওয়া ডাক টেপকে মোটামুটি এক ধরনের শ্বাসরোধের অংশ হিসেবে দেখিয়েছিলেন, অর্থাৎ তাকে জোর করে মারা হয়েছিল। এবং কেইলির কঙ্কালের অবস্থান ও ব্যাগে ভরার পদ্ধতিটাও যে সাজানো হত্যাকাণ্ডের লক্ষণ সেটিও উল্লেখ করে। এখানে একটি বিষয় স্পষ্ট যে প্রসিকিউশন মূলত পরিস্থিতির বিবেচনায় ও পরোক্ষ প্রমাণের উপর ভিত্তি করেই মামলাটি সাজিয়েছিলেন, অর্থাৎ কেউ হত্যাকাণ্ডটি সরাসরি নিজ চোখে দেখেছেন এমন প্রত্যক্ষদর্শী প্রসিকিউশনের হাতে সেই মুহূর্তে ছিল না। কেসির আত্মপক্ষ সমর্থন। কেসি অ্যান্থনির আইনজীবী দলের প্রধান আইনজীবী জোসে বায়েজ ও তার সহকর্মীরা প্রথম থেকেই প্রসিকিউশনের মামলাকে এক ধরনের কল্পবিজ্ঞানের ফ্যান্টাসি ফরেন্সিক বলে আখ্যা দেন, এবং তাদের মতে এটি ছিল পুরোই ধারণা নির্ভর। এর উপর তাদের ফিউচার প্ল্যান তৈরি করেছিলেন। তাদের প্রতিরক্ষা কৌশলের দুটি বড় মূল বিষয় ছিল, নাম্বার 1, দুর্ঘটনা। তারা যুক্তি দেন যে কেসির মেয়ে কেইলি বাড়ির সুইমিং পুলে দুর্ঘটনাক্রমে ডুবে যেতে পারে, অর্থাৎ এটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড নয়, বরং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মৃত্যু। আর নাম্বার 2, কভার আপ থিওরি। আইনজীবীরা দাবি করেন পরিবারের অভ্যন্তরে, বিশেষ করে কেসির বাবা জর্জ অ্যান্থনি ঘটনাটি ধামাচাপা দিতে নানাভাবে জড়িত থাকতে পারেন। ফলে কেসি আতঙ্ক, সংকোচ বা পারিবারিক চাপের কারণে সঠিক ও যৌক্তিক কোনো বর্ণনা দিতে পারেননি। আসলে কেসির আইনি ডিফেন্স টিমের মূল লক্ষ্য ছিল প্রমাণের দুর্বল ও অযৌক্তিক দিকগুলো সামনে আনা। ফলে তারা সফলভাবে প্রমাণগুলো নিয়ে প্রশ্ন তুলতে পেরেছিলেন এবং জুরি বোর্ডের মনে কিঞ্চিত সন্দেহ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এই আইনগত দিকটাই শেষ পর্যন্ত কেসের জন্য সৌভাগ্য বয়ে আনে এবং যা পরে তার আইনি লড়াইয়ের পক্ষে একটা শক্ত ভিত্তি করে তোলে। বিচার প্রক্রিয়া ও মূল টার্ম সেটিংস। অবশেষে তদন্ত ও বিভিন্ন বিষয় যাচাই বাছাইয়ের পর বিচার শুরু হয় 2011 সালের মে মাসে এবং যা লাগাতার প্রায় 6 সপ্তাহর মতো চলে। মামলাটি পাবলিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার চোখে রীতিমতো লাইভ ড্রামাতে পরিণত হয় এবং এই বিষয়ে টিভি কমেন্টেটর নেন্সি গ্রেস ও আরও কিছু প্রেজেন্টারের অ্যাক্টিভিটি ছিল চোখে পড়ার মতো। কোর্টে ফরেন্সিক চিকিৎসকদের সাক্ষ্য, কঙ্কালের ছবি ফলো আপ, ডাকটিপ প্রদর্শন, এসব জিনিস আদালতে প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছিল। একই সঙ্গে কেসির আইনজীবী ও প্রসিকিউশনের মধ্যে ফরেন্সিক বিশ্লেষণ নিয়ে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। রায় 2011 সালের 5 জুলাই সবকিছু বিবেচনা নিয়ে জুরি কেসিকে ফার্স্ট ডিগ্রি হত্যা, অ্যাগ্রাভেটেড মনস্লটার ও অ্যাগ্রাভেটেডের মতোয়ানা শিশু নির্যাতনের অভিযোগে নির্দোষ সাব্যস্ত করেন, অর্থাৎ হত্যা সংক্রান্ত অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়ে যান। তবে অন্যদিকে জুরি তাকে প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করেন। পরে 2011 সালের মধ্যেই তিনি দণ্ডিত হন, তবে বিচারক তার আগে থেকেই কারাগারে কাটানোর সময়কে বিবেচনা করে মুক্তি দেন, তাই সে প্রায় দ্রুতই নিঃশর্ত মুক্তি পান। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি দিক হল জুরি হত্যার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ার কারণে বড় অংশে ইনভেস্টিগেশন কারবার এগোয়নি। আর মিথ্যা বলার ক্ষেত্রে সরকার কেসটিকে শক্ত মনে করে দণ্ড দিলেও পরবর্তীতে আপিল বিভাগ এই দণ্ডের কিছু অংশ বাতিল হতে পারত। উল্লেখ্য, সফটওয়্যার সংক্রান্ত মানে কেসির কম্পিউটার হিস্ট্রি নিয়ে তথ্য গোলযোগ ও প্রমাণের দুর্বলতা প্রসিকিউশনের এক গুরুত্বপূর্ণ লাইন ছিল কেসির কম্পিউটারে ক্লোরোফর্ম সংক্রান্ত বহু সার্চ। তবে পরবর্তীতে সফটওয়্যার নির্মাতা জনাব জন বার্ডলি স্বীকার করেন যে তার ব্যবহৃত ইউটিলিটি বা প্রোগ্রামটি ভুল রিপোর্ট করে থাকতে পারে। তিনি পরবর্তীতে জানিয়েছেন যে 84টি সার্চের বদলে প্রকৃতপক্ষে একবারের মতোই ছিল সার্চের এই হিস্ট্রি।
এই তথ্যটি বিচারক ও অনুরূপ বিশ্লেষকদের কাছে বড় ইস্যু সৃষ্টি করে, কারণ যদি অন্যতম এই প্রমাণটি ভুলভাবে উপস্থাপিত হয় সেটি জেনারেল পাবলিক ও জুরির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারত। প্রসিকিউশন পরে বলেছে তারা এমন টেকনিক্যাল সমস্যার বিষয়ে খুব বেশি সচেতন ছিলেন। এছাড়া কয়েকজন ফরেন্সিক পরীক্ষক কেসের গাড়ির ট্যাঙ্কে মানুষের পচনের রাসায়নিক উপস্থিতি নিয়েও দ্বিধা প্রকাশ করেছেন। যেমন কিছু রিপোর্টে ক্যাডাভার কুকুরের তদন্তের উপর ভিত্তি করেই দেখানো হয়েছিল, আবার কিছু ক্ষেত্রে রাসায়নিক টেস্টের ফলাফল মিশ্রভাবে এসেছে। সুতরাং ফরেন্সিক প্রমাণের ক্লিয়ার কাট ভিন্ন ভিন্ন প্রযুক্তি সিলেক্টের ফলেই ভিন্ন ফলাফল দিয়েছে এবং এই বিষয়টি বিচারক ও জুরির কাছে অনিশ্চয়তার মাত্রা বাড়িয়েছিল। এখানে আইনি যুক্তি হলো প্রতিপক্ষ যখন প্রমাণের উপর সন্দেহ ঢোকায়, বিশেষত যখন প্রমাণটি পরোক্ষ ও প্রযুক্তিগতভাবে জটিল, তখন জুরি রিজনেবল ডাউট পেয়ে থাকতে পারে, আর সেটাই হয়তো কেসের পক্ষে সহায়ক ভূমিকা রেখেছিল। মিডিয়া রেসপন্স। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় কেসি প্রচারিত হতে থাকে আমেরিকাস মোস্ট হেটেড মম হিসেবে। এই কেসটি তখনকার সময়ে টিভি ও অনলাইন মিডিয়ায় এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে। তাই অনেকে কেসিকে কুখ্যাত মা বলেও আখ্যা দিয়েছিলেন। ন্যান্সি গ্রেসের মতো ব্যক্তিত্বরা বারবার কেসির বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া, টুইটার, ফোরাম, ব্লগ সবাই মিলে কেসিকে প্রায় সামাজিকভাবে প্রত্যাখ্যান করেছিল, যা ছিল তার সবচেয়ে বড় সামাজিক ও মানসিক দণ্ড। এরকম ট্রায়াল বাই মিডিয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠেছিল, জনগণের রোষ কি বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে? আর পত্রপত্রিকায় ক্রস হিয়ারিংই বা কতটা ন্যায়পরায়ণ ও যুক্তিনিষ্ঠ? কেসের বিরুদ্ধে 4টি মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত দণ্ডের মধ্যে 2013 সালের জানুয়ারিতে একটি ফ্লোরিডা আপিল কোর্ট ও অন্য দুটি মিসডিমিনারি কনভিকশন বাতিল করে দেয়। বিচারকরা সিদ্ধান্ত নেন যে একই ইন্টারভিউয়ের মাধ্যমে করা বহু মিথ্যা বিবৃতি আলাদা আলাদা অপরাধ হিসেবে গণ্য হতে পারে না, অর্থাৎ এখানে ডাবল জিওপার্ডির তথ্য ওঠে, ফলে দুটি কনভিকশনই বাতিল হয়ে যায়। আইনি ও নৈতিক বিশ্লেষণ। জনমনে রোষ ওঠে, রাইটে কেন এমন হলো? আমরা যাবতীয় বিষয়কে অবজার্ভ করে কয়েকটি প্রধান কারণ বিবেচনায় নিতে পারি। নাম্বার 1, প্রমাণের ধরন। প্রায়শই প্রত্যক্ষ প্রমাণের অনুপস্থিত থাকায় একটি কেস পরোক্ষ প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে, যা আইনিভাবে আরও জটিল হয়। নাম্বার 2, ফরেন্সিক জটিলতা। কম্পিউটার রেকর্ড, কুকুর দ্বারা টেস্ট, রাসায়নিক টেস্ট এসবের মধ্যে কনফ্লিক্ট ও টুলস ব্যবহারে ঝামেলা ছিল। এই ধরনের জটিলতা জুরিকে সন্দেহ প্রকাশ করতে বাধ্য করে। নাম্বার 3, মিডিয়ার চাপ। জনমত শক্তিশালী হলেও আইনের ক্ষেত্রে জনমত যথেষ্ট নয়। জুরি কেবল আদালতের সামনে উপস্থিত শক্ত প্রমাণের উপর ভিত্তি করেই রায় প্রদান করতে পারেন। নাম্বার 4, স্ট্রেইট ফ্যাক্টর বনাম লিগ্যাল স্ট্যান্ডার্ডে উপস্থিত কিছু ছবি, যেমন কেইলির কঙ্কালের ছবি বা ডাকটেপ, জনমতকে বেশ ক্ষুব্ধ করলেও আইনি স্ট্যান্ডার্ড দোষ প্রমাণের জন্য যুক্তিনিষ্ঠ প্রমাণ খোঁজেন, আর এখানেই বিষয়টা ছিল দুর্বল। মানসিক প্রভাব ও পারিবারিক বিপর্যয়ে এই পুরো ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী হল কেইলি, যা তাকে জীবন দিয়ে দিতে হয়েছিল। তার নিঃশব্দ মৃত্যু পরিবারে বয়ে আনে সীমাহীন কষ্ট আর ভোগান্তি। অপরদিকে কেসি ও তার পিতামাতার জীবন ও সম্পর্ক দুটোই ভেঙে টুকরো হয়ে পড়ে। এই একটি মামলা পরিবারটিকে চিরতরে ছিন্ন করে দেয়। কেসির জীবনে দাঁড়ায় ঘৃণা, হুমকি ও চাপ। লোকেদের বিশ্বাস করানো কঠিন ছিল যে মিডিয়ায় তৈরি রোষ ও ভয়ানক সোশ্যাল মিডিয়ার রায় সবসময় পুরো বাস্তবতার প্রতিফলন হতে পারে না। সামগ্রিক সিদ্ধান্ত। আদালত বনাম জনমতের এই বিষয়টি ছিল দ্বন্দ্বপ্রবণ, অর্থাৎ এই কেসে আদালত ও জনগণ ছিল পুরো বিপরীত। আদালত সিদ্ধান্ত নেয় প্রমাণ এবং আইনি মানদণ্ড অনুযায়ী, কিন্তু জনগণ চায় তদন্ত করে এর শাস্তিমূলক প্রতিকার। কেসি অ্যান্থনির ব্যাপারে জুরির ঘোষিত রায় আইনগতভাবে অভিযুক্তকে মানে কেসিকে দোষী প্রমাণ করতে পারেনি, কিন্তু জনমতে বহু মানুষ এটাই ভাবেন যে তিনি দোষী ছিলেন, আর এটি কেসকে থিওরিটিক্যালি বিতর্কিত ও দীর্ঘস্থায়ী করে রেখেছিল। অবশেষে মিডিয়ার নৈতিক দায়িত্ব ও বিচারিক শিক্ষার উপর ভিত্তি করেই এই ধরনের কেস আমাদের শেখায় মিডিয়ার সংবেদনশীলতার সঙ্গে খবর প্রচার করা উচিত। কোনো বিচার প্রক্রিয়া একপাক্ষিক হওয়া ঠিক নয়। ফরেন্সিক টুল ভিত্তিক রিপোর্ট উপস্থাপনের ক্ষেত্রে সঠিক ট্রান্সপারেন্সি অত্যাবশ্যক।
যেমন সফটওয়্যারজনিত ত্রুটি হলে দ্রুত জানানো, দ্রুত তদন্ত ফয়সালা করা এবং পারিপার্শ্বিকতা বাস্তবতার ভিত্তিতে বিবেচনায় নেওয়া। ভিউয়ার্স, আর এই ছিল আজকের আমেরিকার সবচেয়ে ঘৃণিত মাকে নিয়ে তৈরি হওয়া বিতর্কিত মামলা ও তার পরিসমাপ্তি। এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে স্টে টিউনড।